সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তরঙ্গের 2 নম্বর লেকচারটা করব। গতদিন আমরা তরঙ্গ কাকে বলে, তরঙ্গ কিভাবে উৎপন্ন হয়, এরপরে হচ্ছে তরঙ্গ বেগ দেখিনি, এরপরে পর্যায়কাল দেখছি, কম্পাঙ্ক দেখছি, তরঙ্গের বিস্তার দেখছি, তরঙ্গের দশা দেখছি। এই 5টা টপিক দেখছি। আজকে আরও 2টা টপিক বাকি ছিল ওই দিন, তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ বেগ। এই 2টা টপিক দেখব। পাশাপাশি কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ এই 2টার রিলেশন বের করব। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তরঙ্গ বেগ এবং কম্পাঙ্কের একটা সূত্র আছে। এই সূত্রটা কীভাবে আসে সেই সূত্রটা দেখব, যে ইকুয়াল টু এফ ল্যামডা সূত্রটা দেখব। তার আগে আমরা তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ বেগ এই 2টা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেব, তারপরে আমরা সূত্রটা দেখব। এরপরে যদি আমাদের হাতে টাইম থাকে আমরা আজকে কিছু ম্যাথ লিখে নেব। এটা প্রথমে আমরা শুরু করলাম তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে। তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে শুরু করলাম। তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে শুরু করতে গিয়ে প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে সেই সংজ্ঞাটা একটু জেনে নিই। তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা এখানে লিখে রাখছি আমি, তোমরা সংজ্ঞাটা খাতায় তুলে নাও। এখানে তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা দেওয়া আছে। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে তরঙ্গ যেই দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তো কি বুঝাইছে এই সংজ্ঞাটা দিয়ে? আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেন করতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে একটা তরঙ্গ আঁকতে হবে। আমরা জানি তরঙ্গ কীভাবে গঠিত হয়। তরঙ্গ গঠিত হয় অনেকগুলা কণার কম্পনের মাধ্যমে। এক্সপ্লেন করি, যে কোনো একটা সার্টেন কণা নিয়ে, মনে করি আমরা এই কণাটার কথা বলতেছি। এই কণাটা কি করে? এই কণাটা এই পয়েন্টটা থেকে তরঙ্গ যখন সৃষ্টি করে, তরঙ্গটা এমন না যে তরঙ্গটা এই এরিয়া দিয়ে একবার যাওয়ার পরে এখানে যতগুলো কণা তরঙ্গের মধ্যে আছে, এই তরঙ্গের মধ্যে অনেকগুলো কণা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এরকম অসংখ্য কণা আছে, অগণিত কণা আছে, গুণে শেষ করা যাবে না, এত কণা আছে এই তরঙ্গের মধ্যে। তো এতগুলা কণা যখন তরঙ্গটা সৃষ্টি করছে, তরঙ্গ সৃষ্টি করার পরে তরঙ্গটা যখন সামনের দিকে যাবে, তখন কি সাথে সাথেই এই একবার তরঙ্গ তৈরি করে এই কণাগুলো সবগুলো কি আবার লেভেলে চলে আসবে? এই কণাগুলো আগে কোন লেভেলে ছিল? কণাগুলো আগে এই লেভেলটাতে ছিল। আমরা যদি দেখি, কণাগুলো আগে ছিল এই লেভেলটাতে। এই যে এই লেভেলটাতে কণাগুলো সবগুলো আগে ছিল। তরঙ্গ সৃষ্টি করার আগে, মনে করো পানিতে ঢিল ছুড়ার আগে সবগুলো পানির কণা এরকমভাবে ছিল। পুকুরে একটা ঢিল পড়ার আগে, পুকুরে একটা পাথর পড়ার আগে সবগুলো পানির কণা এরকম স্থিরভাবে ছিল। যখনই একটা পাথর কণা এসে পড়ছে বা একটা ঢিল এসে পড়ছে, তখন পানিতে একটা ঢেউ সৃষ্টি হয়েছে। এই কণাগুলো সবগুলো এরকম দোলায়িত হওয়া শুরু করছে, দুলা শুরু করছে। তো এই কণাগুলো সবগুলো যখন দোলা শুরু করছে, তখন এরা কি একবার দুলেই, তরঙ্গটা যখন সামনের দিকে চলে আসবে তখন এরা একবার দুলেই কি আবার এরকম লেভেলে এসে পড়বে, এরকম স্থির হয়ে যাবে? নাকি তারা এরকম অনবরত দুলতে থাকবে? কোনটা? তারা এরকম অনবরত দুলতে থাকবে, তারা একবার দুলেই স্থির হবে না। এই কণাগুলো, এই যে কণাটা আছে, এই কণাটা এখান থেকে এই জায়গায় গিয়ে পরের বার এই জায়গায় এসে থেমে যাবে না। এই কণাটা এখান থেকে এই জায়গায় যাবে, গিয়ে আবার নিচের দিকে নামতে নামতে এই পর্যন্ত আসবে। ঠিক আছে? এই পর্যন্ত না, অ্যাকচুয়ালি নিচের দিকে নামতে 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 আবার এই পর্যন্ত আসবে, আবার এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত এসে কণাটা আবার উপরের দিকে যেতে 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 এই পর্যন্ত যাবে। বুঝতে পারতেছি? প্রত্যেকটা কণাই এরকম যার যার নিজস্ব জায়গা থেকে, আমরা যদি এই কণাটার কথা বলি, এই কণাটাও তার নিজস্ব জায়গা থেকে একবার সর্বোচ্চ উচ্চতায় যাবে। এই তরঙ্গটা সর্বোচ্চ উচ্চতা যেটা, এই তরঙ্গটা সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এই পর্যন্ত, এবং সর্বনিম্ন উচ্চতা হচ্ছে, তরঙ্গের সর্বনিম্ন উচ্চতাটা হচ্ছে এই পর্যন্ত। এই যে এই পর্যন্ত তরঙ্গ সবচেয়ে উপরে উঠবে এই দিকে, সবচেয়ে নিচে নামবে এই দিকে। তো যে কোনো একটা কণা, এই কণাটাকে যখন আমরা দেখতেছি সেই পর্যন্ত উঠছে, সে কি একবার এই পর্যন্ত উঠে পরেরবার এখানে এসে থেমে যাবে? না, একবার এই পর্যন্ত উঠবে। উঠার পরে সে আবার এখান থেকে নামা শুরু করবে, নামতে 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 এই পর্যন্ত আসবে, আবার এখান থেকে উঠতে 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 এই পর্যন্ত আসবে। প্রত্যেকটা কণাই যার যার নিজস্ব জায়গা থেকে আপ ডাউন করতে করতে তরঙ্গের একবার সর্বোচ্চ বিস্তারে যাবে, আরেকবার সর্বনিম্ন বিস্তারে আসবে, প্রত্যেকটা কণা। তো এই কণাটার কথা চিন্তা করি, এই কণাটা যখন এই জায়গাটা থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, সর্বোচ্চ উচ্চতা থেকে সে যখন আবার নামবে, নামতে 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 এই পর্যন্ত আসবে, নেমে আবার যখন এই জায়গাটায় ফেরত আসবে, তখন এই কণার একটা পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন সম্পন্ন হবে। যে দেখো এখানে একটা কথা বলছে, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে। যে কোনো একটা কণা নিয়ে আমরা কথা বলি, এই কথাই বলি, এই কণাটা একবার নিচে নামবে, নিচে নেমে আবার এই পর্যন্ত আসলে এই কণাটার একটা পূর্ণ কম্পন সম্পন্ন হবে। এই কণাটার পূর্ণ কম্পন কেমনে সম্পন্ন হবে ভালো করে বুঝো। এই কণাটা এখান থেকে প্রথমে এই জায়গায় নামবে, ঠিক আছে? এই জায়গায় নেমে আবার উপরে উঠবে, এই যে উপরে এই পর্যন্ত উঠবে, উঠে আবার যদি তার আগের জায়গায় ফেরত আসে, তাইলে এই কণাটার একটা পূর্ণ কম্পন সম্পন্ন হবে। আমরা এই কণাটার একটা পূর্ণ কম্পন কিভাবে সম্পন্ন হয়
দেখি এই কণাটা প্রথমে নিচের দিকে নামতেছিল না, দেখো এই কণাটা কোথায় নামতেছে, নিচের দিকে। তো এই কণাটা প্রথমে নিচের দিকে নামবে, নিচের দিকে নামতে নামতে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত এসে সে আবার উপরের দিকে উঠতে থাকবে। উপরের দিকে উঠতে উঠতে হাইয়েস্ট যে বিস্তার, এখানে বিস্তার হাইয়েস্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে তার হাইয়েস্ট বিস্তার। আমরা বিস্তারটা গত ক্লাসে দেখছিলাম, তোমরা যদি না বুঝে থাকো তাহলে ওয়েভ 1টা একটু দেখে আসো, এখানে বিস্তার কীভাবে হিসাব করতে হয় সেটা আমরা বলেছি, আরেকবার একটু দেখে আসো। তো এই কণাটা প্রথমে নিচের দিকে যে সর্বোচ্চ বিস্তার, নেগেটিভ বিস্তার, এই বিস্তারটাকে আমরা বলি -a, আর এই বিস্তারটাকে আমরা বলি +a। যে কোনো একটা কণা তার সাম্য অবস্থান থেকে তরঙ্গের যে কোনো একটা সাইডে, এটা হচ্ছে তরঙ্গের উপরে একটা সাইড, এই হচ্ছে তরঙ্গের নিচে একটা সাইড, তো যে কোনো একটা কণা তরঙ্গের যে কোনো একটা সাইডে, মনে করি এই কণাটা তরঙ্গের এই সাইডে সবচেয়ে বেশি দূরত্ব গেছে, কোনো কণা তরঙ্গের যে কোনো একটা সাইডে সবচেয়ে বেশি দূরত্ব যেটা যাচ্ছে সেই দূরত্বটাকে আমরা বলি তার বিস্তার। এই কণাটা তরঙ্গের সাম্য অবস্থান থেকে সবচেয়ে বেশি পরিমাণ দূরত্ব যাইতে পারছে, এই জন্য এই কণার দূরত্ব বা সরণটাকে আমরা বলবো বিস্তার। আবার এই কণাটাও তার সাম্য অবস্থান থেকে তরঙ্গের এই সাইডে সবচেয়ে বেশি দূরত্ব যাইতে পারছে, এই জন্য এই কণার দূরত্বটাকে আমরা বলবো বিস্তার। এই কণা কি সবচেয়ে বেশি দূরত্ব যাইতে পারছে দেখো তো, অথবা এই কণাটা কি সবচেয়ে বেশি দূরত্ব যাইতে পারছে? তাদের দূরত্বগুলো দেখো, এতটুকু এতটুকু, তারা সবচেয়ে বেশি দূরত্ব যেতে পারেনি, বরং এই কণাটা মাঝখানের এই কণাটা সবচেয়ে বেশি দূরত্ব যেতে পারছে, আবার এই কণাটা সবচেয়ে বেশি দূরত্ব যেতে পারছে, এই জন্য এদের দূরত্বগুলোকে আমরা বলবো বিস্তার। তো একটা কণা কিভাবে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতেছে, যে কোনো একটা কণা, মনে করি এই কণাটা প্রথমে নিচের দিকে নামতে নামতে এই পর্যন্ত আসবে, নিচের দিকে যে সর্বোচ্চ বিস্তার আছে সেই সর্বোচ্চ বিস্তার পর্যন্ত আসবে, সর্বোচ্চ বিস্তার থেকে এসে সে আবার উপরের দিকে যাওয়া শুরু করবে, উপরের দিকে যেতে 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 এই পর্যন্ত আসবে, এসে আবার নিচের দিকে নামতে নামতে সে যদি আগের অবস্থানে ফেরত আসে, যেই অবস্থান থেকে সে নিচে যাওয়া শুরু করছিল, আবার যদি সেই অবস্থানে ফেরত আসে, তাহলে এই পুরা কম্পনটাকে আমরা বলবো একটা পূর্ণ কম্পন, বা পুরো কম্পনটাকে একটা পূর্ণ স্পন্দন বলবো। ক্লিয়ার? পূর্ণ স্পন্দন কি জিনিস? তো যে কোনো একটা ইন্ডিভিজুয়াল কণা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করার টাইমে এই তরঙ্গটা কতটুকু দূরত্বে যাবে, এই তরঙ্গটা কতটুকু দূরত্বে যাবে। আমরা এখানে আরেকটা চিত্র এঁকে দেখি, এটা ছোট করে রাখলাম এবার চিত্রটা। এই চিত্র এঁকে দেখি যে পূর্ণ কম্পন সম্পন্ন করতে গিয়ে তরঙ্গটা কতটুকু দূরত্ব যায় যে কোনো একটা ইন্ডিভিজুয়াল কণায়। মনে করো আমরা এখানে অনেকগুলো তরঙ্গ আঁকলাম, একটা তরঙ্গ, তারপরে মনে করো দুইটা তরঙ্গ, তিনটা তরঙ্গ আঁকলাম আমরা এখানে। ওকে, তো মনে করো যে কোনো একটা কণা, আমরা এই কণাটার কথা চিন্তা করি। এই কণাটা একটা পূর্ণ কম্পন যখন সম্পন্ন করবে তখন সে প্রথমে সর্বোচ্চ উপরে তো উঠে গেছে, এর উপরে তার উঠতে পারবে না। একটা কণা এখান থেকে যেতে যেতে এইখান থেকে একটা কণা এই পর্যন্ত গেছে, একটা কণা এই পর্যন্ত গেছে, আর এই কণাটা সবচেয়ে উপর পর্যন্ত উঠছে, এর বেশি সে আর উপরে উঠবে না। তো এই কণাটা সবচেয়ে বেশি উপরে উঠার পরে এরপরে কী করবে, এরপর সে নিচের দিকে নামবে, নিচের দিকে নামতে 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 নিচের দিকে যে সর্বোচ্চ বিস্তারটা আছে সেই সর্বোচ্চ বিস্তার পর্যন্ত আসবে। নিচের দিকে সর্বোচ্চ বিস্তার পর্যন্ত আসার পরে আর তো নিচে নামার চান্স নেই, এই পয়েন্টে এসে কিছুক্ষণের জন্য থামবে, কিছুক্ষণের জন্য থেমে আবার উপরের দিকে ওঠা শুরু করবে, আবার উপরের দিকে উঠতে 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 আবার আগের জায়গায় ফেরত আসবে, ঠিক আগের জায়গাটা এসে ফেরত আসবে। কি হয়েছে, কণাটা কি প্রথমে সর্বোচ্চ বিস্তার পর্যন্ত উঠে গেছিল, সেখান থেকে সে নিচের দিকে নামতে নামতে আবার সর্বোচ্চ বিস্তারে আসছে। নিচের দিকে বিস্তার দুই দিকে দুইটা আছে, উপরের দিকে একটা সর্বোচ্চ বিস্তার আছে, নিচের দিকে একটা সর্বোচ্চ বিস্তার আছে। তাইলে প্রথমে এইখান থেকে নিচের দিকে সর্বোচ্চ বিস্তারে আসলো, তারপরে এখানে এসে কিছুক্ষণ থেমে আবার উপরের দিকে সর্বোচ্চ বিস্তারে গেল। এর ফলে এই কণাটার একটা পূর্ণ কম্পন সম্পন্ন হলো। আর ইন দ্য মিন টাইমে তরঙ্গটা কতটুকু যাইতে পারছে, সে যখন নিচের দিকে নামা শুরু করছে তখন কি তরঙ্গ থেমে আছে? তখন তরঙ্গ এইভাবে চলতেছে, তরঙ্গ চলতে চলতে সে নিচের দিকে নামতেছে, তরঙ্গ চলতেছে, সে নিচের দিকে নামতেছে, তরঙ্গ চলতেছে, আবার সে উপরের দিকে উঠতেছে, তরঙ্গ চলতেছে, আবার সে উপরের দিকে উঠতেছে, তরঙ্গ চলতেছে, উপরের দিকে উঠতে উঠতে যখন এই পয়েন্টে আসছে, তরঙ্গ তখন এতটুকু পর্যন্ত ডিস্টেন্স কভার করতে পারছে। অর্থাৎ সোজা কথা শোনো, তরঙ্গটা এই কণা নিচ থেকে আবার উপরে এসে একটা পূর্ণ কম্পন যে সময়ের মধ্যে সম্পন্ন করতেছে, সেই সময়ের মধ্যে তরঙ্গটা এই পর্যন্ত চলে আসতে পারতেছে। অর্থাৎ যেই পয়েন্ট থেকে তরঙ্গটা তার যাত্রা শুরু করছিল, তরঙ্গটা সামনের দিকে সেই পয়েন্ট পর্যন্ত আবার চলে আসতে পারতেছে। তো এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্ব, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্ব, এই দুইটা দূরত্বকে আমরা বলি তরঙ্গের দৈর্ঘ্য। একটা তরঙ্গের দৈর্ঘ্য হিসাব করে দেখা গেছে যে এই দূরত্বটা যতটুকু, এই দূরত্বটাও ঠিক ততটুকু, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাও ঠিক ততটুকু, অর্থাৎ এটাও একটা ল্যামডা। সেমভাবে আমরা যদি নিচের কণাটার কথা চিন্তা করি, এই কণাটা নিচের দিকে, মানে নিচের দিকে যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছিল, নিচের দিকে তরঙ্গ সৃষ্টি করার জন্য যে কণাগুলো তরঙ্গ সৃষ্টিতে
টাচ করতেছিল সেই কণাগুলোর মধ্যে মাঝখানের এই কণাটা সবচেয়ে বেশি নিচে নামতে পারছে, এর বেশি আর কোনো কণাই নিচে নামবে না। তো এই কণাটা সবচেয়ে বেশি নিচে নামার পরে এবার আর তার নিচে নামার চান্স নাই, এবার সে উপরে উঠতে থাকবে, উপরে উঠতে 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 উপরের দিকে যে সর্বোচ্চ বিস্তার আছে সেই সর্বোচ্চ বিস্তার পর্যন্ত আসলো। উপরের দিকে সর্বোচ্চ বিস্তার পর্যন্ত আসার পরে এবার সে কী করবে, এবার উপরের দিকে সর্বোচ্চ বিস্তার পর্যন্ত এসে সে এবার আবার নিচের দিকে নামা শুরু করবে। নিচের দিকে নামতে নামতে আবার যখন এই জায়গাটাতে ফেরত আসবে, নিচের দিকে নামতে নামতে যখন আবার আগের জায়গাটাতে ফেরত আসবে, তখন এই পুরো তরঙ্গটা সামনের দিকে কতটুকু যাবে, পুরো তরঙ্গটা এই পয়েন্ট থেকে যেতে 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 এই পর্যন্ত আসবে। তাহলে আমরা এই কণাটার একটা পূর্ণ কম্পন সম্পন্ন করাকালীন সময়ের মধ্যে তরঙ্গকে এতটুকু দূরত্ব যেতে দেখছি। কতটুকু দূরত্ব যেতে দেখছি, যে এই বিন্দুটা থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব যেতে দেখছি। তাহলে এই দূরত্বটা, অথবা এখানেও আমরা দেখাইতে পারি দূরত্বকে, এই দূরত্বটা দেখো দুইটাই সমান, এখানে যে লাইন আমরা আঁকছি আর এখানে যে লাইন আঁকছি দুইটা লাইন একই রকম। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্বকে একটা তরঙ্গ দৈর্ঘ্য বলা যাবে, অথবা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্বকেও একটা তরঙ্গ দৈর্ঘ্য বলা যাবে। এখানে আমরা অনেকভাবে তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করার সিস্টেম দেখলাম। এই যে দুইটা পয়েন্ট থেকে তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করলাম, এই দুইটা পয়েন্টকে বলে তরঙ্গের চূড়া। তো তরঙ্গের এটা হচ্ছে একটা চূড়া, এটা হচ্ছে একটা চূড়া। দেখো মাঝখানে কি আর কোনো চূড়া আছে? না, মাঝখানে আর কোনো চূড়া নাই। এটা একটা চূড়া আছে, এটা একটা চূড়া আছে, মাঝখানে আর কোনো চূড়া নাই। তাহলে এই পরপর দুইটা চূড়া, এরকম একটা চূড়া তারপরে যদি আরেকটা চূড়া থাকে তাহলে আমরা বলবো এই চূড়া দুইটা পরপর অবস্থান করতেছে। এরকম পরপর অবস্থিত দুইটা চূড়ার মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। দেখো এখানে আমরা লিখে রাখছি, পরপর দুটি তরঙ্গ চূড়া অথবা পরপর দুটি তরঙ্গ খাঁজের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। এবার পরপর দুইটা তরঙ্গ খাঁজ কোথায় আছে? এটাকে একটা তরঙ্গ খাঁজ বলে, এটাকে একটা তরঙ্গ খাঁজ বলে, এটাকে একটা তরঙ্গ খাঁজ বলে। পরপর দুইটা, এই তরঙ্গ খাঁজের ঠিক পরেই এই তরঙ্গ খাঁজটা আছে, মাঝখানে আর কোনো তরঙ্গ খাঁজ নাই। তাহলে এই তরঙ্গ খাঁজ থেকে এই তরঙ্গ খাঁজের মধ্যবর্তী দূরত্বকে আমরা আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি, অথবা এই তরঙ্গ খাঁজ থেকে এই তরঙ্গ খাঁজের মধ্যবর্তী দূরত্বকেও আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। আচ্ছা, এই যে চিহ্নটা লিখতেছি এই চিহ্নটাকে বলা হয় ল্যামডা। এই চিহ্নটা একটা গ্রিক লেটার, গ্রিসের লোকজন এই চিহ্নটা ব্যবহার করে তাদের বর্ণমালায়। তো আমরা এই চিহ্নটাকে বলবো ল্যামডা, ঠিক আছে? তাহলে ল্যামডার হিসাবটা কি দেখলাম, যে কোনো দুইটা তরঙ্গ চূড়ার মধ্যবর্তী দূরত্বকে ল্যামডা বলে। এখানেও দুইটা তরঙ্গ চূড়া আছে পরপর, এই দুইটা তরঙ্গ চূড়া পরপর অবস্থান করতেছে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বকেও আমরা একটা ল্যামডা বলতে পারি, ঠিক আছে? তাহলে দেখো এই তরঙ্গের ক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি, একটা ল্যামডা গঠন করার জন্য আমার কি লাগে? দেখো, একটা ল্যামডা গঠন করার জন্য আমার পরপর দুইটা তরঙ্গ চূড়া লাগে। আমরা এইভাবে লিখতে পারি, পরপর দুটি তরঙ্গ চূড়া সমান সমান একটি ল্যামডা। পরপর দুটি চূড়া মানে হচ্ছে একটি ল্যামডা। পরপর দুটি খাঁজ মানেও হচ্ছে একটি ল্যামডা, অথবা পরপর দুটি খাঁজ মানেও হচ্ছে একটি ল্যামডা, অথবা আমরা এভাবেও বলতে পারি এই কণাটা আর এই কণাটা, এই দুইটা কণা এই সমদশায় আছে। এই কণাটাও উপরের দিকে ছিল, এই কণাটাও উপরের দিকে ছিল। এই কণাটা তরঙ্গের যেই পজিশনে আসছে, এই কণাটাও তরঙ্গের সেই পজিশনে আসছে। তরঙ্গের সাম্য অবস্থান থেকে এই কণাটা যতটুকু দূরত্বে আছে, এই কণাটাও ততটুকু দূরত্বে আছে। এই জন্য আমরা বলতেছি এই কণাটা যে পজিশনে, এই কণাটাও সেম একই পজিশনে। তাহলে এই দুইটা কণা সেম পজিশনে থাকার কারণে আমরা বলতে পারি সমদশা সম্পন্ন কণা দূরত্ব, সমদশা সম্পন্ন কণার দূরত্ব সমান সমান ল্যামডা। সমদশা সম্পন্ন কণার দূরত্ব সমান সমান ল্যামডা। সমদশা সম্পন্ন কণার দূরত্ব সমান সমান ল্যামডা, ঠিক আছে? আচ্ছা, আর কি বলা যায়? আর কি বলা যায় এছাড়াও, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে মধ্যবর্তী দূরত্ব, এটাকেও একটা ল্যামডা বলা যায়, এটাকেও একটা ল্যামডা বলা যায়। আচ্ছা, এই ল্যামডার মধ্যে কি কি দেখতে পাচ্ছি আমরা? দেখো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্ব অর্থাৎ ল্যামডার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা তরঙ্গ চূড়া আছে, একটা তরঙ্গ খাঁজ আছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি, পরপর একটি চূড়া আর একটি খাঁজ, পরপর একটি চূড়া আর একটি খাঁজের মধ্যবর্তী দূরত্বকেও একটা ল্যামডা বলে। পরপর একটি চূড়া ও একটি খাঁজ, একটি চূড়া আর একটি খাঁজ। এই খাঁজকে অনেক সময় তরঙ্গ পাদও বলে। একটা হচ্ছে তরঙ্গ চূড়া বা তরঙ্গ শীর্ষ, আরেকটা হচ্ছে তরঙ্গ খাঁজ বা তরঙ্গ পাদ। পাদবিন্দু থেকে আর কি তরঙ্গ পাদ বলা হয়। তাহলে পরপর দুটি চূড়া ও পরপর একটি চূড়া ও একটি খাঁজের মধ্যবর্তী দূরত্বকে, একটি খাঁজের দূরত্বকে আমরা বলতে পারি ল্যামডা, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, সংজ্ঞাটা আরেকবার একটু দেখে নেই। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তার মানে আমরা এইভাবে চিন্তা করি, এখানে একটা অনেকগুলো মনে করে পানির কণা আছে, অনেকগুলো মনে করে পানির কণা আছে। এই পানির কণাগুলোর মধ্যে যে কোনো একটা কণা তরঙ্গ পেয়ে যখন এরকম দুলতে থাকবে, এইটা হচ্ছে মনে করো তাদের সাম্য অবস্থান, এই লাইনটা হচ্ছে সাম্য অবস্থান। এই সাম্য অবস্থান থেকে সবগুলো কণা আঁকলাম না, জাস্ট তিনটা কণা আঁকলাম। এই সাম্য অবস্থানে মনে করো যখন একটা ঢিল এসে পড়বে, তখন তরঙ্গ সঞ্চালন করার জন্য
এই কণাগুলা আন্দোলিত হওয়া শুরু করবে। মাধ্যমের মধ্যে যখন এটা ঢিল এসে পড়বে তখন তরঙ্গটাকে সঞ্চালন করার জন্য এই কণাগুলা আন্দোলিত হওয়া শুরু করবে। তারা যখন আন্দোলিত হবে প্রত্যেকটা কণা কি করবে, সাম্য অবস্থান থেকে প্রত্যেকটা কণা একবার নিচের দিকে যাবে আর একবার উপরের দিকে উঠবে। নিচের দিকে যাবে সর্বোচ্চ বিস্তার পর্যন্ত, উপরের দিকে উঠবে সর্বোচ্চ বিস্তার পর্যন্ত। তাহলে এই কণার কথা চিন্তা করো, এই কণা সাম্য অবস্থান থেকে নিচের দিকে গেছে সর্বোচ্চ বিস্তার পর্যন্ত, আবার উপরের দিকে গেছে সর্বোচ্চ বিস্তার পর্যন্ত, দেন আবার আগের জায়গায় ফেরত আসছে। আবার আগের জায়গায় ফেরত আসলে তার একটা পূর্ণ কম্পন সম্পন্ন হবে। এই কণাটার পূর্ণ কম্পন কেমনে সম্পন্ন হবে, সেইখান থেকে উপরে যাবে, আবার নিচে আসবে, আবার আগের জায়গায় ফেরত আসবে, তাহলে তার একটা পূর্ণ কম্পন সম্পন্ন হবে। খেয়াল করো, এখান থেকে একবার উপরে গেল, আবার আগের জায়গায় আসলো, কিন্তু একই দিক থেকে আসলো না। নিচে গেল, আবার আগের জায়গায় আসলো, এবার একই দিক থেকে আগের জায়গায় আসছে। প্রথমবার যখন উপরে যাচ্ছিল তখন সেটা ছিল তার আগের দিক, আগে যেই দিকে ছিল পরের বারও ফেরত আসার সময় ওই পয়েন্টটাতে ফেরত আসার সময় একই দিক থেকে ফেরত আসতে হবে। তাইলে ওইটাকে আমরা একটা তরঙ্গ মানে একটা পূর্ণ কম্পন বলতে পারবো। বুঝতেছি ব্যাপারটা? প্রথমবার সে যখন যাত্রা শুরু করছে, উপরের দিকে যাত্রা শুরু করছে, তাহলে তার ডিরেকশনটা ছিল প্রথমবার উপরের দিকে, ঠিক আছে? উপরের দিকে গিয়ে সর্বোচ্চ বিস্তার পর্যন্ত গেল, গিয়ে থামলো, থেমে আবার নিচে আসলো সাম্য অবস্থানে, কিন্তু একই ডিরেকশন থেকে কি আসছে? এই পয়েন্টে যে আসলো এই পয়েন্টে কি একই ডিরেকশন থেকে আসছে? প্রথমবার এই পয়েন্টটা যখন ত্যাগ করতেছিল তখন এই পয়েন্টটা ত্যাগ করার সময় উপরের দিকে ত্যাগ করতেছিল। তাহলে এবার আবার যখন এই পয়েন্টটা আসবে তখন এই পয়েন্টটা আবার উপরের দিক থেকেই আসতে হবে, মানে নিচ থেকে উপরের দিকে আসতে হবে। প্রথমবার এই পয়েন্টটা যখন ক্রস করতেছিল তখন উপরের দিকে ক্রস করলো, দেন নিচে আবার এই পয়েন্টে আসলো, কিন্তু একই দিক থেকে আসলো না। এই জন্য আবার তাকে নিচে গিয়ে যদি আবার এই পয়েন্টে আসে তাহলে এবারও দেখো নিচ থেকে উপরে আসতেছে এবং আগের জায়গাতেই ফেরত আসতেছে। তো সে নিচ থেকে উপরের দিকে এসে যখন আগের জায়গাতে ফেরত আসলো তখন একটা পূর্ণকম্পন সম্পন্ন হইল। তাহলে যে কোনো একটা কণা আমরা এখানে দেখতে পারতেছি, অনেকগুলো কণা আছে, যে কোনো একটা কণা উপরে গেল একবার, তো প্রথমবার যাওয়ার সময় ডিরেকশন উপরের দিকে, এজন্য আমরা এখানে এই কণার দিক ধরে রাখবো উপরের দিকে, তাকে আবার আগের জায়গায় ফেরত আসতে হবে উপরের দিক থেকে, তাহলে একটা পূর্ণকম্পন সম্পন্ন হবে। তো এই জন্য কণাটা প্রথমে উপরের দিকে যাত্রা শুরু করে সর্বোচ্চ বিস্তারে গেল, দেন আবার আগের জায়গায় ফেরত আসলো, কিন্তু উপরের দিক থেকে ফেরত আসলো না, নিচের দিক থেকে ফেরত আসলো। এই জন্য এটাকে পূর্ণকম্পন বলা যাবে না। কণাটাকে নিচে আসতে হবে, নিচে এসে আবার যদি সাম্যাবস্থানে ফেরত আসে তাহলে সে সাম্যাবস্থানে এবার উপরের দিক থেকে ফেরত আসলো এবং যে জায়গা থেকে যাত্রা শুরু করেছিল সেই জায়গাতেই আবার ফেরত আসলো। এই জন্য কণার এই ব্যাপারটাকে বলা যাবে একটা পূর্ণকম্পন। তো এই তরঙ্গ তৈরি করার জন্য এই কণাটা, তরঙ্গ সঞ্চালন করার জন্য এই কণাটা যখন একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতেছে তখন এরা তো থেমে থাকতেছে না, এরাও তরঙ্গ সঞ্চালন করতেছে, এরাও তরঙ্গ সঞ্চালন করতেছে। তো সবাই তরঙ্গ সঞ্চালন করতেছে। এখন তরঙ্গ সঞ্চালন করার সময় এই কণাটা যখন একটা পূর্ণ কম্পন সম্পন্ন করে তখন পুরো তরঙ্গটা সঞ্চালিত হতে 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 সামনের দিকে মনে করো যে এরকম নামতে নামতে এরকম একটা তরঙ্গ তৈরি হয়ে যায়, নিচের দিকে নামে, এটা নিচের দিকে নামতেছে, নিচের দিকে নেমে আবার যখন উপরে উঠতেছে তখন তরঙ্গটা মনে করে এই পর্যন্ত চলে আসছে। তাহলে এই পয়েন্ট থেকে এবার এই পয়েন্টের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো একটা তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছি? তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করে ল্যামডা দিয়ে এবং এর একক কি? তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে আমরা এখানে লিখে রাখলাম তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা তরঙ্গের ডেমনস্ট্রেশন দেখাতে যাচ্ছি তোমাদের, যাতে তোমরা বুঝতে পারো যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে কী। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, দেখো একদম কর্নারে এই জায়গাটাতে লেখা আছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আমি এখানে আমার তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে রাখছি, খেয়াল করো 1 সেন্টিমিটার, অর্থাৎ আমরা এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা তৈরি করবো সেটা 1 সেন্টিমিটার। চাইলে এটাকে আমরা একটু বাড়িয়ে নিতে পারি, 1 সেন্টিমিটার থেকে একটু বাড়িয়ে নিতে পারি, যেদিকে বাড়ানোর অপশন আছে। 1 সেন্টিমিটার থেকে আমরা বাড়িয়ে 1.25 সেন্টিমিটার পর্যন্ত করতে পারি। এখানে লিমিট হাইয়েস্ট 1.25 আর লোয়েস্ট লিমিট হচ্ছে এখানে 0.0। তো আমি মনে করি এটা 1.25 সেন্টিমিটারই রাখলাম, হাইয়েস্ট লিমিটই দিলাম। এখানে পাশে দেখো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, অর্থাৎ কম্পাঙ্ক। আমি 1 সেকেন্ডে কয়টা কম্পন এখানে চাচ্ছি। দেখো আমি এখানে 1.07 আসছে, আমি কমাই দিই আর একটু। আচ্ছা, দেখো এখানে 1.00 হার্জ, অর্থাৎ এটা 1 হার্জ, অর্থাৎ 1 সেকেন্ডে একবার কাঁপবে। 1 সেকেন্ডে এখানে একটা কম্পন তৈরি হবে। তোমরা চাইলে আমি যখন এখানে কম্পন শুরু করব তোমরা কোনো একটা ঘড়িতে স্টপ ওয়াচ অন করে রাখতে পারো, তাহলে তোমরা দেখতে পারবা যে কিভাবে আমরা 1 সেকেন্ডের মধ্যে এখানে একটা কম্পন পাচ্ছি। আচ্ছা, এরপরে টেনশন ডাম্পিং এগুলো আপাতত তোমাদের জানার দরকার নেই, বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে প্রথম দিকে, সেক্ষেত্রে আমরা শুরু করলাম। তোমরা চাইলে এটা নিজেরাও করতে পারবে। উপরে দেখো ওয়েবসাইটের নাম দেওয়া আছে fed.colorado.edu.sims.html। তোমরা এত কিছু লেখা থাকবে না, fed.colorado.edu তে গেলেই পাবা।
আচ্ছা যাই হোক, তো এখানে কীভাবে একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হবে? দেখো, একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করার জন্য যে কোনো একটা কণা, আমরা ধরে নিলাম যে আমাদের এখানে যেই গ্রিন কালারের যে পার্টিকেলটা আছে, যেখানে দেখো এখানে গ্রিন কালারের একটা পার্টিকেল দেখা যাচ্ছে। তো এই যে গ্রিন কালারের পার্টিকেলটা আছে, এই গ্রিন কালারের পার্টিকেলটা এখান থেকে উপরে গিয়ে, মনে করো যখন তরঙ্গটা শুরু হবে, সে উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে। তো সে এখান থেকে উপরে গিয়ে আবার এই জায়গায় ফেরত আসতে, মানে সে যেখান থেকে যাত্রা শুরু করেছিল ঠিক সেখানে আবার ফেরত আসলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হবে। আর এই পূর্ণ কম্পনটা সম্পন্ন হলে সে তখন যতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই তরঙ্গটা তখন সামনের দিকে যতটুকু যাবে, এই যে তরঙ্গটা যখন সামনের দিকে যাবে, তোমরা একটু খেয়াল করো এদিকে, তরঙ্গটা যখন সামনের দিকে যাবে তখন এই কণাগুলো উঠানামা করবে। তো তরঙ্গটা সামনের দিকে যতটুকু যেতে পারছে, মনে করো এখন তরঙ্গটা এতটুকু যেতে পারছে, কারণ এই কণাটা এখন উঠতে পারেনি। এখানে যে কণাটাই মুভ করা স্টার্ট করবে তরঙ্গ ততটুকু যেতে পারছে। এই কণাটা যদি মুভ করা স্টার্ট করে তাহলে তরঙ্গ ততটুকু যেতে পারছে। তো আমরা দেখি এই গ্রিন কালারের পার্টিকেলটা একটা পূর্ণ কম্পন সম্পন্ন করার সময় এইখানে পার্টিকেলের মধ্যে তরঙ্গ কতটুকু পর্যন্ত যেতে পারে, অর্থাৎ এই পার্টিকেলগুলোর মধ্যে কোন পার্টিকেলটা পর্যন্ত মুভ করে। শুরু করলাম, ধরলাম এখান থেকে যাত্রা শুরু করবে, তাহলে এখান থেকে কোন দিকে যাচ্ছে আগে একটু খেয়াল করি। এখান থেকে সে উপরের দিকে যাচ্ছে, তাহলে ঠিক এই পয়েন্টটা আবার ফেরত আসতে হবে। যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল ঠিক ওই পয়েন্টটা আবার ফেরত আসতে হবে এবং এসে উপরের দিকে যাত্রা করতে হবে, মানে উপরের দিকে যাইতে হবে, তাহলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হবে। তাহলে দেখি, একটা পূর্ণ কম্পনের জন্য সে উপরে গেল, নিচে নামলো, আবার এই উপরে আসলো। উপরে সে যখন এই পয়েন্টটাতে আসলো, এই পয়েন্টটাতে আসার সময় দেখো পার্টিকেল এখানে কতটুকু যেতে পারছে। দেখো এই পার্টিকেলটা উপর উঠে গেছে। এটা যদি ঠিক এই লেভেলে থাকতো, আমরা আবার রিস্টার্ট করি, আমরা এখান থেকে যাত্রা শুরু করে ঠিক এখানেই আসবো। ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করলাম, নিচে গেলাম, আবার ঠিক আগের জায়গাতেই আসলাম। এবার একটু বেশি হয়ে গেছে, আরেকবার যে জায়গা থেকে যাত্রা শুরু করছি সেই জায়গায় আসছি, হয় নাই, এবার হ্যাঁ এবার ঠিক আছে। তো দেখো একটু 19-20 হয়েছে। তোমরা ধরে নাও যে এটা যখন লাইনে থাকবে, এই সবুজ পার্টিকেলটাও তখন লাইনে থাকবে। তাহলে দেখো তরঙ্গটা তখন কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারছে, এই এতটুকু দূরত্ব অতিক্রম করতে পারছে। তাহলে এই দূরত্বটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আমরা যদি এবার আরেকটা তরঙ্গ কমপ্লিট করার সুযোগ দিই, অর্থাৎ এ আবার মনে করো এখান থেকে যাত্রা শুরু করে আবার উপরে গিয়ে নিচে গিয়ে এই জায়গায় ফেরত আসবে, অর্থাৎ একটা পূর্ণ কম্পন হবে, তখন তরঙ্গটা আবার কতটুকু যায় একটু দেখি। আবার আগের জায়গা থেকে উপরে গেল, নিচে গেল, আবার আগের জায়গায় ফেরত আসলো। দেখো আবার যখন আগের জায়গায় ফেরত আসছে তখন এই পর্যন্ত আসতে পারছে। এখানে গ্রিন পার্টিকেলগুলো হচ্ছে সমদশা সম্পন্ন কণা। প্রত্যেকটা গ্রিন পার্টিকেল এখানে উপরের দিকে যাচ্ছে, এই গ্রিন পার্টিকেলটা উপরের দিকে যাচ্ছে, এটা উপরের দিকে, এটা উপরের দিকে। দেখো আমরা প্লে করলেই তিনটা গ্রিন পার্টিকেল একসাথে উপরের দিকে যাবে। দেখছো, তিনটা গ্রিন পার্টিকেল একসাথে উপরের দিকে যাচ্ছে, তার মানে এটা সমদশা সম্পন্ন। আমরা আরেকটা গ্রিন পার্টিকেল বের করি, দেখবে সব গ্রিন পার্টিকেল একসাথে একই দিকে যেতে থাকে। এই যে দেখো 4টা গ্রিন পার্টিকেল এখানে একই দিকে যেতেছে, তাহলে এরা সবাই সমদশা সম্পন্ন। এবং সমদশা সম্পন্ন যে কোনো দুইটার মধ্যবর্তী দূরত্বকেও চাইলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব একটা তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে এখানেও একটা তরঙ্গ দৈর্ঘ্য। আবার তরঙ্গের চূড়া থেকেও বলতে পারি, দেখো গ্রিন পার্টিকেলের পাশে যে রেড পার্টিকেলটা আছে, এই রেড পার্টিকেলটা থেকে এখানে এই রেড পার্টিকেল পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকেও তরঙ্গ দৈর্ঘ্য বলা যাবে। এগুলো হচ্ছে তরঙ্গের চূড়া, আর এগুলো হচ্ছে তরঙ্গের খাঁজ। এই খাঁজ থেকে এই খাঁজের মধ্যবর্তী দূরত্বকেও আমরা চাইলে একটা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, ফ্রিকোয়েন্সিটা দেখি, যে এখানে তোমরা চাইলে স্টপ ওয়াচ অন করতে পারো। এখন স্টপ ওয়াচ অন করে দেখতে পারো যে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে কত সময় লাগতেছে। ঠিক আছে, আমরা এখানে দিয়ে রাখছি 1 হার্টজ, তার মানে একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে এই কণাটা যেখান থেকে যাত্রা শুরু করছে ঠিক সেখানে আবার ফেরত আসতে এখানে 1 সেকেন্ড সময় লাগবে। দেখি 1 সেকেন্ড সময় লাগে কিনা। তাহলে যাত্রা শুরু করলো এই জায়গা থেকে, আবার এই জায়গায় আসলো, আবার এই জায়গায় এসে এই পয়েন্টে আসলো। কত সময় লাগছে দেখি আমরা। তোমরা ঘড়ি ধরছো? যদি ধরে থাকো তাহলে দেখো কত সময় লাগছে। আর যদি তোমাদের কাছে ঘড়ি না থেকে থাকে তাহলে আমি একটা স্টপ ওয়াচের ব্যবস্থা করি। ওয়েট। তো আশা করি আমরা তরঙ্গদৈর্ঘ্যের কনসেপ্টটা বুঝতে পারছি। তরঙ্গদৈর্ঘ্য কী মিন করে, এই যে একটু আগে এখানে দেখছিলাম তরঙ্গদৈর্ঘ্য কী মিন করে। আশা করি আমাদের এখন আর বুঝতে কোনো সমস্যা হবে না। তরঙ্গদৈর্ঘ্য এটা না, এটা ছিল একটা তরঙ্গদৈর্ঘ্য। আমরা তরঙ্গদৈর্ঘ্য বুঝতে পারছি। সামনে ক্লাসে আমরা আরও দেখব, আরও ডেমনস্ট্রেশন দেখব পরে। এবার আমরা সামনের দিকে আগাই। মনে করি এখানে একটা তরঙ্গ দেওয়া আছে, এই তরঙ্গটার এতটুকু অতিক্রম করতে সময় লাগছে আমাকে বলে দিছে, সময় না, এতটুকু দৈর্ঘ্য আমাকে বলে দিছে 0.1 মিটার। তাহলে এখানে জিজ্ঞেস করছে আমাদের ল্যামডা কত হবে, এখানে ল্যামডা সমান কত।
তো এটা আমরা কীভাবে বের করবো? এটা বের করার জন্য আমরা একটু দেখে নিই যে 0.1 মিটার এখানে ল্যামডার কত ভাগের মান। ল্যামডার কত ভাগের মান? 0.1 মিটার। দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্বকে আমরা বলবো ল্যামডা, অর্থাৎ একটা তরঙ্গ দৈর্ঘ্য। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্বকে আমরা বলবো একটা তরঙ্গ দৈর্ঘ্য। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্বকে আমরা বলবো একটা তরঙ্গ দৈর্ঘ্য। তো এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে 0.1 মিটার কতটুকু অংশের মান? এই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার কতটুকু অংশ এই 0.1 মিটার? আচ্ছা, কয়টা ভাগে ভাগ করা গেছে 0.1 মিটারকে? দেখো এখানে 0.1 মিটার এতটুকু, ঠিক অর্ধেক। এই অর্ধেকের সম্পূর্ণ তরঙ্গের এই অর্ধেকের 0.1 মিটার হচ্ছে তারও অর্ধেক। তাহলে এখানে আছে আরও 0.1 মিটার, তার মানে এখানে আছে 1 ভাগ, 2 ভাগ, তারপরে এখানে যদি আবার এরকম 2টা ভাগ করি, আরও 1 ভাগ, 2 ভাগ, তাহলে টোটাল এই তরঙ্গের মধ্যে আছে 4টা ভাগ। তো 4 ভাগের 1 ভাগের মান দেওয়া আছে 0.1 মিটার। 4 ভাগের 1 ভাগ মানে 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে λ/4। λ/4 এর মান দেওয়া আছে তোমার কাছে 0.1 মিটার। তাহলে ল্যামডা কত হবে? এই যে এখানে ল্যামডার 4 ভাগের 1 ভাগ, দেখো এখানে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, তাহলে 4 ভাগের 1 ভাগ ল্যামডা হচ্ছে 0.1। তাহলে ল্যামডাকে 4 দিয়ে ভাগ করলাম, 4 ভাগের 1 ভাগ ল্যামডা হচ্ছে 0.1। তাহলে ল্যামডার মান কত? এখানে ল্যামডা সমান 4কে 0.1 এর সাথে গুণ করে 0.4 মিটার। বুঝতে পারছি কীভাবে ল্যামডার মান বের করতে হয়? আচ্ছা, আমরা সামনে যাই। মনে করো তোমার কাছে তরঙ্গ দৈর্ঘ্য শুধু কি এরকমই থাকবে নাকি অন্যরকমও থাকতে পারে? আর কী রকমের তরঙ্গ দৈর্ঘ্য থাকতে পারে? মনে করো যে আমার কাছে এরকম তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিতে পারে, এরকম একটা তরঙ্গ, যেমন এইগুলো তো আমরা অনুপ্রস্থ তরঙ্গ দেখছি। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে দিয়ে দিতে পারে, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে দিয়ে দিতে পারে। মনে করো এখানে একটা সংকোচন, একটা প্রসারণ, প্রসারণের মধ্যে একটা দুটো লেয়ার আছে, একটা প্রসারণ, আবার একটা সংকোচন, আবার একটা প্রসারণ, আবার একটা সংকোচন, ঠিক আছে? এরকম একটা তরঙ্গ দিয়ে দিছে। এই তরঙ্গটাই বলে দিছে এই তরঙ্গের যতটুকু দৈর্ঘ্য দেখা যাচ্ছে, এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ আমরা দেখতে পাচ্ছি। সংকোচন প্রসারণের মাধ্যমে তরঙ্গ চলতেছে। এটা সংকোচিত এরিয়া, এটা প্রসারিত এরিয়া, এটা সংকোচিত, প্রসারিত, সংকোচিত এরিয়া। তো সংকোচন প্রসারণের মাধ্যমে তরঙ্গ চলতেছে, ঠিক আছে? সংকোচন প্রসারণ সমান সমান থাকবে। এখানে যতটুকু সংকোচিত এরিয়া ঠিক ততটুকু প্রসারিত এরিয়া, যতটুকু সংকোচিত ঠিক ততটুকু প্রসারিত এরিয়া থাকবে। সংকোচন প্রসারণের মাধ্যমে তরঙ্গটা যখন সামনের দিকে এগিয়ে চলতেছে, তখন এখানে তরঙ্গের পুরো তরঙ্গটা আমাদেরকে দেয়নি, তরঙ্গের একটা অংশ এখানে দেওয়া আছে। তরঙ্গের এই অংশটার দৈর্ঘ্য আমাদেরকে বলে দিছে, এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে মনে করো 2 মিটার। তো আমাকে জিজ্ঞেস করছে এখানে ল্যামডার মান কত হবে, অর্থাৎ এখানে একটা তরঙ্গের দৈর্ঘ্য কত হবে, একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত হবে। এখানে একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য বের করার জন্য আমরা বলতে পারি, দেখি এখানে যে কয়টা তরঙ্গের জন্য এখানে 2 মিটার দেওয়া আছে। আগে একটু খেয়াল করি। মনে করি এখানে একটা সংকোচন এরিয়া আছে, একটা প্রসারণ এরিয়া আছে। একটা সংকোচন প্রসারণ মিলে একটা তরঙ্গ হয়েছে, ঠিক আছে? মানে একটা ল্যামডা পাওয়া গেছে। একটা তরঙ্গ মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এখানে 1 ল্যামডা। আবার এখানে একটা সংকোচন আছে, এখানে একটা প্রসারণ আছে, তার মানে এইটা হচ্ছে আরেকটা তরঙ্গ। এই এতটুকু হচ্ছে আরেকটা তরঙ্গ, একটা সংকোচন, একটা প্রসারণ, এটা হচ্ছে আরেকটা তরঙ্গ। এটার মান কত হবে? এটার মানও হবে একটা ল্যামডা। আচ্ছা, এখানে এরপরে আরেকটা সংকুচিত এরিয়া আছে, আরেকটা সংকুচিত এরিয়া আছে। সংকুচিত এরিয়া পুরো একটা ল্যামডার অর্ধেক না? দেখো একটা সংকোচন প্রসারণ মিলে, এখানে সংকোচনের হাফ ধরো, প্রসারণের হাফ ধরো, সংকোচনের হাফ, প্রসারণের হাফ মিলে এখানে আছে হাফ ল্যামডা, এখানে আছে হাফ ল্যামডা, তাহলে এখানে পাওয়া গেল টোটাল 1 ল্যামডা। তাহলে একটা সংকোচনে কতটুকু ল্যামডা হবে? এই যে হাফ ল্যামডা বলছি, তার মানে λ/2। তাহলে এখানে টোটাল কয়টা ল্যামডার মান দেওয়া আছে? 2 মিটার। আমরা একটু খেয়াল করি, এখানে একটা ল্যামডা আছে, দুইটা ল্যামডা আছে, আর একটা λ/2 আছে। তাহলে আমরা বলতে পারি ল্যামডা প্লাস λ/2 ইকুয়ালস 2 মিটার, ঠিক না? কয়টা ল্যামডা আছে? একটা সংকোচন, একটা প্রসারণ, একটা তরঙ্গ দৈর্ঘ্য, আরেকটা সংকোচন, আরেকটা প্রসারণ, আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য এবং আর একটা সংকোচন। তাহলে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য এবং আরেকটা তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য এবং আরেকটা তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। টোটাল করি কত আসে? আর পুরোটার দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, এই জন্য এদের সমষ্টি সমান সমান 2 মিটার। তাহলে 2 ল্যামডা প্লাস 2 ল্যামডা প্লাস ল্যামডা ইকুয়ালস 2। তাহলে এখানে পাবো আমরা 5 ল্যামডা ইকুয়ালস 2, এই পাশে চলে যাবে, 2 এর সাথে গুণ হয়ে যাবে, পাওয়া যাবে 4। তাহলে আমরা বলতে পারি ল্যামডা ইকুয়ালস 4/5। তাহলে আমাদের একটা ল্যামডার দৈর্ঘ্য হচ্ছে 4/5 মিটার।
বুঝতে পারছি? আমরা এখানে আরেকটা দেখে রাখি, মনে করি এখানে এরকম একটা তরঙ্গ দেওয়া আছে, ঠিক আছে? এরকম একটা তরঙ্গ দেওয়া আছে, বলে দিছে এতটুকু হচ্ছে 20 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এখানে ল্যামডা কত, ল্যামডার ভ্যালু কত? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত টোটাল কয়টা ল্যামডা আছে? এখান থেকে হিসাব করো, এখান থেকে এই পর্যন্ত আছে একটা ল্যামডা, আবার এখান থেকে এই পর্যন্ত আছে একটা ল্যামডা, আর এখান থেকে এই পর্যন্ত আছে একটা সম্পূর্ণ ল্যামডার অর্ধেক। তাহলে এখানে বলতে পারতেছি ল্যামডা আছে একটা, আবার এখানে আছে একটা, আর এই জায়গায় আছে অর্ধেক, λ/2, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল এখানে পাওয়া গেছে λ+λ+λ/2 ইকুয়ালস 20 সেন্টিমিটার। তাহলে এখানেও সেম পাবো আমরা, 5 λ/2 পাবো, 5 λ/2 ইকুয়াল টু 5 λ/2 ইকুয়াল টু 20 বা 5 ল্যামডা ইকুয়ালস 40 অথবা ল্যামডা সমান সমান 8 সেন্টিমিটার। তাহলে এখানে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি, ল্যামডা ইকুয়ালস 0.08 মিটার। বুঝতে পারছি তরঙ্গ দৈর্ঘ্য? তরঙ্গ দৈর্ঘ্যের কনসেপ্ট আরও সুন্দর হবে, আরও মজার হবে যখন আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এগুলোকে রিলেট করব। চলো আমরা এবার তরঙ্গ দৈর্ঘ্যের পরে এবার তরঙ্গ বেগে যাই। তরঙ্গ বেগ কাকে বলে? ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য এ পর্যন্তই থাকলো। আমরা ডিটেলসে আরও এক্সপ্লোর করবো সামনে, ধীরে ধীরে আমাদের ক্লাসে এক্সপ্লোর করব, সামনে লেকচারগুলোতে ইউটিউবে আপলোড দিব, সেগুলোতে আমরা আরও এক্সপ্লোর করব। আজকে তরঙ্গ দৈর্ঘ্যের আলোচনা এ পর্যন্তই রাখি আমরা। এবার যাব আমরা তরঙ্গ বেগে। তরঙ্গ বেগ কাকে বলে এখানে লিখে রাখছি আমরা, তোমরা সংজ্ঞাগুলো লিখে ফেলো। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে এই নোটগুলো লিখে ফেলো, এগুলো আমরা অলরেডি বুঝিয়ে ফেলছি। এবার কথা হচ্ছে তরঙ্গ বেগ কাকে বলে। আচ্ছা, তরঙ্গ বেগ কাকে বলে এখানে দেওয়া আছে, একক সময় তরঙ্গ কোনো একটি নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। ব্যাপারটা কি, মনে করো আমাদের এখানে যে তরঙ্গটা একটু আগে আমরা দেখছিলাম, সেই তরঙ্গ, মনে করি এখানে আমি 4টা তরঙ্গ দিলাম, 4টা তরঙ্গ হলো, ঠিক আছে? একটা তরঙ্গ, 2টা তরঙ্গ, 3টা তরঙ্গ, 4টা তরঙ্গ। মনে করো প্রথম তরঙ্গটা এখান থেকে এই পর্যন্ত আসতে, এই যে তরঙ্গ এইভাবে যাচ্ছে, মানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই এতটুকু দূরত্ব সবসময় সরলরৈখিক নিতে হয়, সরণটা সবসময় তরঙ্গের সরলরৈখিক নিতে হয়, যে কোনো রাশির সরণটা সবসময় সরলরৈখিক নিব। আমরা এখানে তরঙ্গের সরণটাও নিব সরলরৈখিক, তরঙ্গ এই রাস্তায় চলতেছে বলে সরণ এই রাস্তায় নিব তা না, সরণ নিব তরঙ্গের এই জায়গায়। তাহলে এই একটা তরঙ্গ যখন কমপ্লিট হয়েছে তখন তরঙ্গের সরণ হয়েছে এখানে এতটুকু। এই সরণের মান দেওয়া আছে, ল্যামডা সমান সমান মনে করো 2 সেন্টিমিটার, ঠিক আছে? আর এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যখন কণাগুলো আন্দোলিত হয়ে আসছে, ওই যে একটু আমরা ডেমো দেখতেছিলাম যে এই কণাটা যখন উঠা শুরু করে তখন এই কণাটা যখন উঠা শুরু করে তখন এই কণাটা তার জায়গাতেই থেকে গেছিল, তাই না? দেখো, একটা কণা যখন উঠা শুরু করে আরেকটা কণা তখন কি সাথে সাথে উঠা শুরু করতেছিল? দেখো, প্রথম কণাটা যখন উঠা শুরু করে এই কণাটা কি তখন উঠা শুরু করছে? অনেক পরে উঠছে, ঠিক না? তাহলে এই কণাটা এইখান থেকে উঠা শুরু করার পরে এই পর্যন্ত তরঙ্গটা এই পর্যন্ত রিচ করতে যে সময়টা লাগছে সেই সময়টাকে বলি একটা পর্যায়কাল। তো একটা পর্যায়কাল দেওয়া আছে এখানে একটা পর্যায়কাল দেওয়া আছে পয়েন্ট, ঠিক আছে, পর্যায়কাল দেওয়া আছে 0.25 সেকেন্ড। ওকে, পর্যায়কালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল টি দেওয়া আছে 0.25 সেকেন্ড। তাহলে এখানে দেখো 0.25 সেকেন্ডে একটা তরঙ্গ কমপ্লিট হয়েছে, 0.25 প্লাস আরও 0.25, তার মানে 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ডে 2টা তরঙ্গ কমপ্লিট হয়েছে, 0.5 সেকেন্ডের সাথে আরও 0.25 সেকেন্ড। প্রত্যেকবার একটা করে তরঙ্গ কমপ্লিট করতে 0.25 করে সেকেন্ড লাগবে। তাহলে এইখান থেকে আরও একটা তরঙ্গ কমপ্লিট করতে 0.5-এর সাথে আরও 0.25 মিলে 0.75 সেকেন্ড সময় লাগলো। আবার এখান থেকে তরঙ্গটার আবার এই জায়গায় আসতে 0.75 থেকে আবার এই জায়গায় আসতে তরঙ্গের আরও 0.25 সেকেন্ড লাগবে, অর্থাৎ টোটাল সময় লাগলো 1 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারতেছি 1 সেকেন্ডের মধ্যে এই যে একটা সেকেন্ড, এই একটা সেকেন্ডকে আমরা বলি একক সময়। 1 সেকেন্ডকে আমরা চাইলে একক সময় বলতে পারি। তাহলে এই একক সময়ের মধ্যে তরঙ্গটা মোট কয় সেন্টিমিটার গেল? তরঙ্গটা 2 সেন্টিমিটার গেল, 4 সেন্টিমিটার গেল, 6 সেন্টিমিটার গেল, 8 সেন্টিমিটার গেল। তাহলে একক সময় তরঙ্গটা সরণ হচ্ছে এখানে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে আমরা পাবো, 8 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে আমরা পাবো 0.08 মিটার।
তাহলে এখানে তরঙ্গটার বেগ কত? সুতরাং তরঙ্গটির বেগ এখানে, সুতরাং তরঙ্গটির বেগ তরঙ্গের বেগ কিভাবে বের করে আমরা জানি, তরঙ্গ যেহেতু সমবেগে চলে তাহলে এই তরঙ্গটা সমবেগে চলার কারণে আমরা বলতে পারি তরঙ্গটির বেগ সমবেগে চললে সূত্র হচ্ছে s সমান সমান vt। তাহলে আমরা এখানে বেগের জন্য বলতে পারি v সমান সমান s ডিভাইডেড বাই t। অতএব এখান থেকে আসবে v ইকুয়ালস s ডিভাইডেড বাই t। s এর ভ্যালু 0.08 মিটার ডিভাইডেড বাই t এর ভ্যালু, এখানে টিটা হচ্ছে পর্যায়কাল, তাহলে s ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। এখানে ক্যাপিটাল টি যদি আমরা বসায় দিই তাহলে আসবে 1 সেকেন্ড, সরি s ডিভাইডেড বাই টি ক্যাপিটাল কেন আসবে, স্মল টিটাই আসবে। স্মল টি কেন আসবে? কারণ এইখান থেকে এই পর্যন্ত আসতে তার 0.25 সেকেন্ড লাগছে, সেটাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করতেছি। এখান থেকে এই পর্যন্ত আসতে তো 0.25 সেকেন্ড লাগে নেই, এখান থেকে এই পর্যন্ত আসতে আমরা আগেই দেখছিলাম 1 সেকেন্ড লাগছিল, তাহলে এখানে টি এর ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড। এবার 0.08কে যদি 1 সেকেন্ড দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো 0.08 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে তরঙ্গ বেগ। একক সময়ে যে 1 সেকেন্ড সময়ে তরঙ্গ 0.8 মিটার গেছে, এটাই হচ্ছে তরঙ্গটার বেগ। বুঝতে পারছি? এটা হচ্ছে তরঙ্গের বেগ, এটাকে আমরা লিখব তরঙ্গ বেগ v সমান সমান এত। তো সাধারণত তরঙ্গের বেগ এত কম হয় না, তরঙ্গের বেগ অনেক বেশি থাকে। যেমন বাতাসে আমরা যদি শব্দ তরঙ্গের বেগের কথা বলি, বাতাসে শব্দ তরঙ্গের বেগ, বাতাসে এগুলো ইনফরমেশন মুখস্থ করো, এই ইনফরমেশনগুলো এক্সামে আসবে। বাতাসে শব্দ তরঙ্গের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড যখন 0 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বাতাস যখন পরিবেশের তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াস, তখন বাতাসের শব্দের বেগ 330। এখন এটা হচ্ছে আমাদের পুরনো বইয়ের ইনফরমেশন। তোমাদের নতুন বইয়ের ইনফরমেশনে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। সরি, এটা হচ্ছে আমাদের নতুন বইয়ের ইনফরমেশন, এটা নতুন বইয়ের ইনফরমেশন, এটা ছিল পুরনো বইয়ের ইনফরমেশন। 0 ডিগ্রি সেলসিয়াসে বাতাসের শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে নতুন বই, নিউ এডিশন, এটা হচ্ছে ওল্ড এডিশনের জন্য। পুরনো বইয়ে বাতাসের শব্দের বেগ ছিল 332। তাহলে বাতাসের শব্দের বেগ এত। বাতাসে আলোর বেগ কত? বাতাসে আলোর বেগের তারতম্য আছে, কারণ বাতাসের ঘনত্ব সব জায়গায় সমান না, এই জন্য বাতাসে আলোর বেগ সব জায়গায় একই রকম না। তো বাতাসে আলোর বেগ আমরা এরকম লিখতে পারি 2.99 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড থেকে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আবার এই যে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড আছে, এটাকে শূন্য মাধ্যমে বাতাসের বেগ বলা হয়, আলোর বেগ বলা হয়। শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমকে সাধারণত ভ্যাকুয়াম নামে ডাকে, তোমরা জেনে থাকবা, না জানলে জেনে নাও, কাজে লাগবে এটা। তো ভ্যাকুয়ামে আলোর বেগ, ভ্যাকুয়াম মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, এটাকে আমরা প্রকাশ করব কি দিয়ে? শূন্য মাধ্যমে আলোর বেগকে প্রকাশ করবো আমরা v0 দিয়ে। ঠিক আছে, তাহলে v0 মান 3 ইন্টু 10⁸। আবার কোনো জায়গায় বাতাস অনেক হালকা থাকার কারণে, বাতাসের ঘনত্ব কম থাকার কারণে সেখানেও আলোর বেগ 3 ইন্টু 10⁸ হয়। তো এই হলো আর কি বেগ নিয়ে কথাবার্তা। যে কোনো তাড়িৎচুম্বক তরঙ্গের বেগ, এটাও লিখে নাও ইনফরমেশনটা, যে কোনো তাড়িৎচুম্বক তরঙ্গের বেগ কত হবে? তাড়িৎচুম্বক তরঙ্গের বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আলো এক ধরনের তাড়িৎচুম্বক তরঙ্গ, তাই আলোর বেগ আর তাড়িৎচুম্বক তরঙ্গের বেগ সমান সমান। বুঝতে পারছি? আচ্ছা, তো এবার আমরা যাব তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, অর্থাৎ v = f ল্যামডা সূত্রটা কিভাবে আসছে এটা দেখব। গতদিন আমরা দেখেছিলাম একটা সূত্র, সেটা ছিল f = 1/t। মনে আছে? কতদিন আমরা দেখেছিলাম f = 1/t। তোমরা যদি না দেখে থাকো আগের লেকচার, তাহলে ওয়েভ 1 বা তরঙ্গের 1 নম্বর লেকচারটা দেখে আসো, f = 1/t বা ft = 1। ঠিক আছে, কতদিন আমরা এই সূত্র দুইটা দেখেছিলাম। তো
তো আজকে আমরা ভি = এফ ল্যামডা সূত্রটা দেখি। এটাও তরঙ্গ রিলেটেড একটা সূত্র। এসএসসি লেভেলে, এইচএসসি লেভেলে গিয়ে আরও অনেক সূত্র পাবো। তো এই সূত্রটা কিভাবে আসছে, মনে করো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরঙ্গটা 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে। 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটাকে আমরা কি বলি, আগে একটু লিখে নিই। এখানে একটু আগে আমরা দেখছি 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, তাকে তরঙ্গ বেগ বলে। তিনটা সংজ্ঞা আরেকবার একটু দেখে নিই আলাদা আলাদা করে, কারণ তিনটা জিনিস রিলেশন লাগবে। তো তিনটা সংজ্ঞা আলাদা আলাদা করে দেখে নেই। 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে তরঙ্গ বেগ। ওকে, 1 সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করে, এক সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। একটা ব্যাপার দেখো তো, কম্পাঙ্ক আর তরঙ্গ বেগ একই সময়ের মধ্যে হিসাব হচ্ছে না। তরঙ্গ বেগও হিসাব করতে হয় 1 সেকেন্ড সময়ের মধ্যে, কম্পাঙ্কও হিসাব করতে হয় 1 সেকেন্ড সময়ের মধ্যে। এবার তাকে কম্পাঙ্ক বলে। এবার তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা আরেকবার দেখে নেই। একটি কম্পন সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম হয়, একটি কম্পন সম্পন্ন করতে, আমরা শর্টকাটে দেখলাম, এই সংজ্ঞাগুলো পরীক্ষায় না লেখাটাই ভালো। একটি কম্পন সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম হয়, সম্পূর্ণ করতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। বুঝতে পারছি? আচ্ছা, এবার একটু লক্ষ্য করি। তরঙ্গ বেগকে আমরা প্রকাশ করি ভি দিয়ে, কম্পাঙ্ককে আমরা প্রকাশ করি এফ দিয়ে, এবং তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি ল্যামডা দিয়ে। তাহলে এই তিনটার মধ্যে সম্পর্ক কিভাবে এখন খুঁজে বের করা যাবে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো। একটি কম্পন সম্পন্ন করতে তরঙ্গের যেই দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা হচ্ছে ল্যামডা। ঠিক আছে? একটি তরঙ্গ অতিক্রম করতে তরঙ্গ যেই দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে ল্যামডা। একটি কম্পন সম্পন্ন করতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে ল্যামডা। তাহলে এখানে এফটি কম্পন সম্পন্ন করতে, এফটি কম্পন, ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। এফটি কম্পন মানে কি? এফটি কম্পন মানে হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো কম্পন হয়েছে, মনে করো আমার এফ এর মান হচ্ছে 10 হার্জ, জাস্ট মনে করো এফ এর মান হচ্ছে 10 হার্জ। তার মানে এই 10 হার্জের অর্থ হচ্ছে 1 সেকেন্ডে 10টা কম্পন সম্পন্ন হয়েছে। তো 1 সেকেন্ডে যদি এরকম 10টা কম্পন সম্পন্ন হয়, এরকম যদি 10টা কম্পন সম্পন্ন হয়, 10টা কম্পন সম্পন্ন করতে গিয়ে যে দূরত্বটা অতিক্রম করবে, 10টা কম্পন সম্পন্ন করতে গিয়ে মোট যেই দূরত্বটা অতিক্রম করবে সেই দূরত্বকেই আমরা বলবো তরঙ্গ বেগ, তাই না? কারণ তরঙ্গ বেগও হিসাব করা হয় 1 সেকেন্ডের মধ্যে, এফও হিসাব করা হয় 1 সেকেন্ডের মধ্যে। এখানে যে 10 হার্জ আমরা বলছি তার কম্পাঙ্ক হচ্ছে 10 হার্জ। এই 10 হার্জ কয় সেকেন্ডের মধ্যে হয়েছে? 10 হার্জ 1 সেকেন্ডের মধ্যে হয়েছে। 1 সেকেন্ডে কম্পাঙ্ক, 1 সেকেন্ডের কম্পাঙ্ক 10 হার্জ মানে হচ্ছে এই 10টা কম্পন, এখানে যে 10টা কম্পন আছে 10টা কম্পন 1 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়েছে। আর 10টা কম্পন যখন 1 সেকেন্ডে কমপ্লিট হয়েছে তখন 1 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করতেছে, যাই দূরত্ব অতিক্রম করতেছে সেটাকেই আমরা বলবো ভি। 1 সেকেন্ডে যতটুকুই দূরত্ব অতিক্রম করতেছে সেটা হচ্ছে ভি। তাহলে দেখো 1 সেকেন্ডে সে এফটি কম্পন অতিক্রম করলো না, 1 সেকেন্ডে সে কতগুলো কম্পন এখানে গেল? আমরা যদি বলি 10টি কম্পন তাহলে 10 হার্জ। আর যদি 10টি কম্পন না বলে, আমরা যদি এক্স্যাক্টলি না জানি যে কোন তরঙ্গটা কখন, মানে কোন তরঙ্গটা 1 সেকেন্ডে কয়টা করে তরঙ্গ কমপ্লিট করবে, এটা তো আমরা জানি না। কোন ধরনের তরঙ্গ, যেমন তাড়িৎচুম্বক তরঙ্গ বেগ দেখলাম একরকম, শব্দের বেগ দেখলাম একরকম। শব্দ 1 সেকেন্ডে দেখো প্রায় 30 কোটি বার কাঁপতে পারবে, তাড়িৎচুম্বক তরঙ্গ 1 সেকেন্ডে 30 কোটি বার কাঁপতে পারবে, কিন্তু বাতাসের শব্দ 1 সেকেন্ডে মাত্র তাড়িৎচুম্বক তরঙ্গ 1 সেকেন্ডে 30 কোটি মিটার যেতে পারবে, শব্দ 1 সেকেন্ডে 332 মিটার যেতে পারবে। তো এরা 1 সেকেন্ডে যেহেতু একই পরিমাণ দূরত্ব যাচ্ছে না, এরা 1 সেকেন্ডে একই পরিমাণ কাঁপতেছেও না। ঠিক আছে? তাহলে এখানে 1 সেকেন্ডে আমি কতটুকু দূরত্ব অতিক্রম করলাম? 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এফটি কম্পনের অতিক্রান্ত দূরত্বের সমান। কথাটা একটু আলাদা করে লিখে নিই। 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এফটি কম্পনের অতিক্রান্ত দূরত্বের সমান। 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান সমান এফটি কম্পনের
ফলে অতিক্রান্ত দূরত্বের সমান, এফটি কম্পনের ফলে অতিক্রান্ত দূরত্বের সমান, এফটি কম্পনের ফলে অতিক্রান্ত দূরত্বের সমান। তাহলে এখানে একটু ভালো করে লক্ষ্য করো, আমরা এখন বলতে পারি একটি কম্পনে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব, এটা ল্যামডা সংজ্ঞা থেকে আমরা জানি। একটি কম্পনে, যে কোনো তরঙ্গে একটি পূর্ণ কম্পনে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব, তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব। তাহলে সুতরাং একটি পূর্ণ কম্পনে তরঙ্গ যদি ল্যামডা দূরত্ব অতিক্রম করে থাকে, তাহলে এফটি পূর্ণ কম্পনে তরঙ্গ অতিক্রম করবে কতটুকু দূরত্ব? এফটি পূর্ণ কম্পনে তরঙ্গ অতিক্রম করবে এফ ল্যামডা দূরত্ব। এফটি মানে কি আবার বুঝানো, এফটি মানে হচ্ছে 10টা পূর্ণ কম্পন হতে পারে, যদি এফ এর মান 10 হার্জ হয়, তার মানে 10টি পূর্ণ কম্পনে অতিক্রম করে 10 ল্যামডা দূরত্ব। একটি পূর্ণ কম্পনে অতিক্রম করে 1টা ল্যামডা, 2টা পূর্ণ কম্পনে অতিক্রম করবে 2 ল্যামডা, 3টা পূর্ণ কম্পনে অতিক্রম করবে 3 ল্যামডা, তাই না ব্যাপারটা? একটা পূর্ণ কম্পনে অতিক্রম করে 1টা ল্যামডা, মানে মনে করো ল্যামডার মান যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে একটা পূর্ণ কম্পনে অতিক্রম করবে 5 সেন্টিমিটার, 2টা পূর্ণ কম্পনে অতিক্রম করবে 2 ল্যামডা মানে 10 সেন্টিমিটার, 3টা পূর্ণ কম্পনে অতিক্রম করবে 3 ল্যামডা মানে 15 সেন্টিমিটার। তো এবার 1 সেকেন্ডে যদি 3টা পূর্ণ কম্পন সম্পন্ন হয়, তাহলে এই 3কে আমি বলবো 3 হার্টজ, ঠিক না? তাহলে এই 3-এর জায়গায় আমি এখন এফও বসাইতে পারি, যেহেতু 3 হার্টজ হচ্ছে এফ এর মান, তাহলে আমি 3-এর জায়গায় এফ বসাই বলতে পারি এফটি কম্পনে অতিক্রম করে এফ ল্যামডা দূরত্ব। 3টি কম্পনে যদি 3 ল্যামডা দূরত্ব অতিক্রম করে, কম্পনে অতিক্রম করবে এফ ল্যামডা দূরত্ব। তো দেখো এফটি পূর্ণ কম্পন কত সেকেন্ড সময়ের মধ্যে হচ্ছে? এফটি পূর্ণ কম্পন সম্পন্ন হচ্ছে 1 সেকেন্ড সময়ের মধ্যে, 1 সেকেন্ড সময়ের মধ্যে এফটি কম্পন সম্পন্ন হয়, এফটি কম্পন সম্পন্ন হয়। 1 সেকেন্ড সময়ের মধ্যে একটি কম্পন সম্পন্ন হয়। তো যেহেতু 1 সেকেন্ড সময়ের মধ্যে একটি কম্পন সম্পন্ন হয়, তাহলে 1 সেকেন্ড সময়ের মধ্যে অতিক্রান্ত দূরত্ব কতটুকু পাওয়া গেল? এই যে দূরত্বটা পাওয়া গেল, এই দূরত্বটা কতটুকু সময়ের জন্য পাওয়া গেল? 1 সেকেন্ড সময়ের জন্য। আর আমরা জানি 1 সেকেন্ড সময়ে তরঙ্গ যেই দূরত্বটা অতিক্রম করতে পারবে তাকেই তরঙ্গবেগ বলা হবে। অর্থাৎ এখানে যে দূরত্বটা পাওয়া গেছে, এই দূরত্বটা যেহেতু 1 সেকেন্ড সময় অতিক্রম করা হয়েছে, তাই এটাই হচ্ছে আমার তরঙ্গবেগ। সুতরাং তরঙ্গবেগ ভি সমান এফ ল্যামডা। অর্থাৎ এখানে যে ভ্যালুটা পাওয়া গেছে, এই ভ্যালুটার এইভাবেও বলতে পারি 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। মানে লাইনটাকে চাইলে আমরা এইভাবেও মনে মনে হিসাব করে নিতে পারি, যে এখানে যে ব্যাপারটা আমরা লিখছি সেই ব্যাপারের মানে সেই এফটি পূর্ণ কম্পনে অতিক্রান্ত তরঙ্গ অতিক্রম করে যেই কথাটা বলছি, এই কথাটা চাইলে আমরা মনে মনে এভাবেও ইন্টারপ্রেট করে নিতে পারি যে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। কারণ এফটি কম্পন মানেই হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো কম্পন, এফটি কম্পন মানেই হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো কম্পন। তাহলে এখান থেকে আমরা রিলেশন পেয়ে গেলাম ভি ইকুয়ালস এফ ল্যামডা। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম ভি ইকুয়ালস এফ ল্যামডা। আশা করি বুঝতে পারছো। এখানে ভি কি? ভি হচ্ছে তরঙ্গ বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ভি এর একক কি? ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এফ এর একক কি? এফ এর একক হচ্ছে হার্জ। আর ল্যামডার একক কি? ল্যামডার একক হচ্ছে মিটার। তাহলে দুই পাশ কি ম্যাচ করলো? দুই পাশ ম্যাচ করানোর জন্য আমরা এভাবে বলতে পারি এমএস ইনভার্স 1 ইকুয়াল হার্জের জন্য আমরা লিখতে পারি, হার্জ মানে হচ্ছে আমরা গতদিন দেখাইছিলাম, গত লেকচারে তরঙ্গের 1 নম্বর লেকচারে দেখাইছিলাম হার্জ হচ্ছে এস ইনভার্স 1। তাহলে হার্জের পরিবর্তে এখানে লিখতে পারি এস ইনভার্স 1, পাশে আছে এম। এবার দেখো মিলে গেছে, এম এস ইনভার্স 1 সমান এম এস ইনভার্স 1। ঠিক আছে, দুই পাশের একক মিলতেছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে, তাইলে তোমার সূত্রটা ঠিক আছে, দুই পাশের একক মিলতেছে কিনা অথবা দুই পাশের মাত্রা মিলতেছে কিনা। আচ্ছা, কম্পাঙ্কের মাত্রা কি? যেহেতু কম্পাঙ্কের একক হচ্ছে এস ইনভার্স 1, তাহলে কম্পাঙ্কের মাত্রা হবে টি ইনভার্স 1। সময়ের মাত্রা হচ্ছে টি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর সময়ের মাত্রা হচ্ছে টি। তো সময়ের মাত্রা এককের উপর যেহেতু ইনভার্স 1 আছে, মাত্রার উপরে ইনভার্স 1 থাকবে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের একক মাত্রা কি? তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মাত্রা হবে এল। আর তরঙ্গ বেগের মাত্রা কি? তরঙ্গ বেগের মাত্রা এম এল টি ইনভার্স 1, এম নাই, এল টি ইনভার্স 1। বেগের একক হচ্ছে এম এস ইনভার্স 1। তো এম বা মিটারের জন্য মাত্রা আসবে এল, সেকেন্ড বা সময়ের জন্য মাত্রা আসবে টি। তাহলে তরঙ্গ বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। আশা করি বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা
এই তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের 3 নম্বর লেকচারটা নিয়ে হাজির হব। সেখানে আমরা ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম দেখব এবং আরও কিছু বেসিক এক্সপ্লোর করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই। পেজগুলো আলাদা আলাদা করে দেখে নাও নোট করার জন্য। পেজ নাম্বার 3 এটা, 2 এটা, আর এটা হচ্ছে 1। ওকে, তো আল্লাহ হাফেজ।